আসসালামু আলাইকুম। আজকে বেশ কিছুদিন পর আপনাদের সামনে উপস্থিত হয়েছি অতি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। তো আমি বর্তমানে যেখানে অবস্থান করতেছি আপনারা হয়তো বা বুঝতেই পারছেন, এটি আমবাগানে। তো আমের রাজ্য সাপাহার থানা, নওগাঁ জেলা। আপনারা সবাই পরিচিত যে এই এলাকার আম অনেক সুস্বাদু এবং বাজারজাত চাহিদা, উৎপাদন চাহিদা সব দিক দিয়ে পারফেক্ট এই নওগাঁ জেলা সাপাহার থানার আমগুলো। তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি আপনাদের মাঝে, এই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ দেখেন, বর্তমানে আপনারা হয়তো বা বুঝতে পারছেন যে আম বাগানগুলো কোনো প্রকার মুকুল নেই। আবার খুব কাছ থেকে যদি লক্ষ্য করা যায়, দেখা যাবে যে আম বাগানের যে মুকুল যে অংশ থেকে বের হবে, ওই অংশে মুকুল উজ্জীবিত হওয়ার জন্য প্রচেষ্টায় আছে, অর্থাৎ বের হওয়ার জন্য একটা অঙ্কুরিত হওয়ার মধ্যে আছে। অর্থাৎ যখন আমরা বীজতলায় বীজ ফেলি, তখন যে অঙ্কুরদমনটা হওয়ার আগে দেখি যে আগে বীজতলাতে বীজ ফেলার আগে যে অঙ্কুরদমন হয়েছে কিনা, সে অঙ্কুরদমন নিয়ে আমরা বীজতলায় বীজ ফেলি। তো ঠিক তেমনি ভাবে এই আম বাগানের ঠিক এই অবস্থায় আছে যে মুকুল বের হয়নি, বাট মুকুলের যে অঙ্কুরদমন ওই অবস্থায় এসে গেছে। তো এই সময়তে আমাদের কিছু তো পরিচর্যা থেকেই যায়, কেননা আম বাগানের বা যে কোনো ফসলের পরিচর্যা যদি ঠিক মতো করতে না পারি, সে ভালো ফসল পাওয়া যায় না, ভালো ভালো উৎপাদন পাওয়া যায় না। আর উৎপাদন যদি আমরা না পাই, তা আমাদের পরিশ্রমটা বৃথা হয়। তো সেক্ষেত্রে আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, সেটা হচ্ছে আজকে জানুয়ারি মাসের 4 তারিখ। মেবি জানুয়ারি মাসের 28 থেকে 30 তারিখের মধ্যেই বা 25 থেকে 30-এর মধ্যেই আমাদের যে আম বাগানগুলো রয়েছে, অর্থাৎ রূপালী, বাড়িফোর, 12 মাসে যেগুলো আম বাগান, সেগুলোর দিকে না যায়। যেগুলো আমাদের বছরে একবার দেয়, রূপালী হতে পারে বা বাড়িফোর হতে পারে, হিমসাগর হতে পারে, বা যে কোনো দেশি বা হাইব্রিড হতে পারে, বাট যেগুলো 12 মাসে সেগুলোর দিকে না যায়। যেগুলো আমাদের বছরে একবার দিয়ে থাকে, সেটা হচ্ছে বর্তমানে আমি যেখানে অবস্থান করছি, এটা হচ্ছে রূপালী জাতের একটা আম। তো এই আম বাগানে এসে আমরা জানি যে জানুয়ারি মাসের শেষ পর্যায়ে মেবি এই আম বাগানের মুকুলগুলো হওয়ার প্রচেষ্টা থাকবে, অর্থাৎ মুকুলগুলো বের হয়ে যাবে। তো এই মুকুলগুলো বের হওয়ার আগে আমাদের তো কিছু পরিচর্যা থাকে, কেননা মুকুল যে অবস্থায় বের হবে, সেই অবস্থায় কিছু ক্ষতিকর পোকা বা কিছু ক্ষতিকর রোগ আমাদের এই আম বাগানে অ্যাটাক করতে পারে। তো এই অ্যাটাক যেন না হয়, সেই জন্য আমরা কিছু পরিচর্যা নিয়ে বা কিছু পরামর্শ নিয়ে উপস্থিত হয়েছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান। দেখতে পাচ্ছেন আম বাগানের সাইজগুলো খুব সুন্দর। তো এই আম বাগানের পরিচর্যা বলার আগে আপনাদের একটু এই আম বাগানটা ভিউটা দেখায়নি। দেখেন যে আম বাগানটা আসলে কত সুন্দর। মেইন হাইট থেকে আল্ট্রা হাইটে চাষাবাদ করা হয়েছে এবং মাঝামাঝি পর্যায়ে পানি নিষ্কাশন করার জন্য বেড তৈরি করা হয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং গাছের কোয়ালিটি এবং গাছের গ্রোথ খুব সুন্দর আছে। দেখেন খুব সুন্দরভাবে যদি আপনারা দেখেন নিচ থেকে, এবং যে আমের যে অবস্থা, অর্থাৎ মুকুল বের হওয়ার যে বর্তমান অবস্থা, এই অবস্থাটা যদি আপনাদের দেখায় যে আমরা বর্তমান সময়ে কেন আমরা স্প্রে করব। দেখেন প্রত্যেকটি ডালে মুকুলগুলো বের হওয়ার জন্য বা উজ্জীবিত হওয়ার জন্য, এই দেখেন কি অবস্থা রয়েছে। প্রত্যেকটি ডালে যে মুকুলের যে একটা আপনার অঙ্কুরিত অবস্থা, সেটা হচ্ছে ওই অবস্থা চলে এসেছে। আশা করা যায় প্রকৃতির যে প্রেক্ষাপট, প্রকৃতির যে ডাক, এই ডাক পেলে এই মুকুলগুলো বের হবে আশা করা যায়। দেখেন যে প্রত্যেকটি ডালে কিন্তু মুকুল বের হওয়ার জন্য অবস্থান করতেছে। প্রত্যেকটি ডালে যদি এই ডালগুলো থেকে ধরেন গিয়ে যে একটি ডাল থেকে 3 থেকে 4টি আম পাওয়া যায়, তো কি পরিমাণ আম আমাদের এই আম একটি গাছ থেকে হবে, আশা করা যায় আপনারা বুঝতে পারছেন। আপনাদের ব্যাখ্যা নাও করি, তো আপনারা যদি দেখেন যে এই ডালগুলো যে রয়েছে, এই ডালগুলোতে প্রত্যেকটি ডালে কিন্তু আমাদের এই মুকুলগুলো বের হওয়ার জন্য বা উজ্জীবিত হওয়ার জন্য শেষ পর্যায়ে বা অবস্থান করতে একটা প্রক্রিয়ায় অবস্থান করতেছে। দেখেন কি পরিমাণ ডাল, এই প্রত্যেকটি ডালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ মুকুলের যে অঙ্কুরিত অবস্থা, সেটা কিন্তু এসে গেছে। যে আরো একটি গাছ যদি আপনাদের দেখায়, দেখেন প্রত্যেকটি গাছেই কিন্তু এই যে মাথায় অবস্থান করতেছে মুকুলের একটা অঙ্কুরিত একটা অবস্থান বা পর্যায়। তো একটি ডাল থেকে যদি 3 থেকে 4টি আম পাওয়া যায়, তো কি পরিমাণ আম হবে আপনারা বুঝতে পারছেন। তো নিচ দিকে যদি একটু দেখাই, যে দেখেন পানি নিষ্কাশন করার জন্য কিন্তু বেড তৈরি করা হয়েছে, কেননা একটি আম বাগান বা যে কোনো ফসলের জন্য পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা যদি পানি নিষ্কাশন না করতে পারেন, তো এখানে যে ছত্রাকগুলো আশ্রয়স্থল তৈরি করতে পারে, সেই ছত্রাকগুলো আমাদের ফল বাগানে বা ফসলও অ্যাটাক করতে পারে, বা যে আমাদের পানি যদি ঠিক মতো আমাদের
উদ্ভিদ গ্রহণ করতে না পারে, তো সেই প্রক্রিয়াও কিন্তু খাদ্য উৎপাদন করতে পারে না একটা উদ্ভিদ। তো সেই জন্য পানি নিষ্কাশন বা পানি দেওয়ার যে প্রক্রিয়া, এটা যদি সুষ্ঠুভাবে পরিচালনা করা না যায়, তো ভালো একটা ফলন আমরা কখনোই, যে বাণিজ্যিক বা পারিবারিক ভাবে আমরা চাষাবাদ করি না কেন, এটা কখনোই আমরা সম্পূর্ণ আকারে উৎপাদন করতে পারবো না। তো যাই হোক, এই আম বাগানের দৃশ্য তখন দেখালাম। এবার আসি যে পরিচর্যা নিয়ে আলোচনা করতেছিলাম সেই বিষয়ে। তো বর্তমানে আপনারা সকলেই জানেন যে বর্তমানে জানুয়ারি মাসের আজকে 4 তারিখ, মেবি জানুয়ারি মাসের 28 বা 29 তারিখ বা 25 থেকে 30 তারিখের মধ্যে আম বাগানের যে মুকুল প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হওয়া যেতে পারে, এই আশা করা যায়। প্রকৃতির ডাক বা প্রকৃতির আহ্বায়ক যে থাকে, যে 25 বা 30 তারিখের মধ্যে আমাদের এই মুকুল যে প্রক্রিয়া বা বের হওয়ার যে একটা স্টেপ, এটা সম্পূর্ণ আকারে যদি না হয়, তো 80% আকারে এই মুকুলগুলো, মানে যে অঙ্কুরিত, যে আমরা বলি বীজ থেকে যে একটা অঙ্কুরিত হওয়ার প্রক্রিয়া, সেটা হচ্ছে এই মুকুল থেকে যে কাণ্ডগুলোর থেকে যে আমাদের মুকুলের যে অবস্থান করতেছে, দেখেন যে এগুলো অঙ্কুরিত হতে পারে। তো এই অবস্থায় আমাদের মুকুলগুলো সুষ্ঠু বা সুন্দর রাখার জন্য, ভালো একটা ফলন উৎপাদন করার জন্য তো আমাদের কিছু পরিচর্যা থেকেই যায়। কেননা সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে না পারি, তো ভালো একটা ফলন আমরা উৎপাদন কখনোই করতে পারবো না। তো উৎপাদন প্রক্রিয়া যদি সম্পূর্ণ না করতে পারি ভালোভাবে, তো আমাদের পরিশ্রমগুলো বৃথা হয়। তো সেই বিষয় নিয়ে, সেই কথা মাথায় রেখে আমরা একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপস্থিত করেছি। এই ভিডিওটা যদি আপনারা সুন্দরভাবে অনুসরণ করেন, আশা করা যায় আপনাদের ফসলের রোগ বা পোকা থেকে আমরা দমন প্রক্রিয়া নিয়ে আসতে পারবেন, ভালো একটা ফলন আপনারা উৎপাদন করতে পারবেন। তো যাই হোক, আমরা বর্তমানে এখন যদিও আম বাগানে হপার পোকা দেখতে পাই না, কিন্তু আমরা খুব সংলগ্ন গাছের গোড়া দিয়ে গিয়ে যদি আমরা একটা ঝাঁকুনি দিই, তো দেখা যাবে যে সর করে কিছু পোকা যেন আমাদের আম বাগান থেকে উড়ে যাচ্ছে। এটা কি পোকা? এটাই হচ্ছে হপার পোকা। তো এই হপার পোকা কি করে, এখন কিন্তু পর্যাপ্ত পরিমাণে সে খাবার গ্রহণ করতে পারছে না। তো সে কি করছে, আম বাগানের পাতার উপর বসে আছে, বা ধরেন যে যেগুলো বয়স্ক গাছ সেগুলো হচ্ছে ফাটল গিয়ে লুকায় আছে, বা দেখবেন যে এই বাগান যে বাণিজ্যিক যে ফসলগুলো চাষাবাদ করা হচ্ছে, বর্তমানে আমি যে বাগানে রয়েছি, এই বাগানেরই ঝোপালো অংশে, অর্থাৎ যেখানে আলো পৌঁছায় না, সেখানে গিয়ে সে অবস্থান করতেছে। আমরা সকলেই জানি যে আমরা আলো পছন্দ করি, কিন্তু ঠিক এই পোকাগুলো বা এই যে কোনো পোকা, শোষক জাতীয় পোকা, এই অন্ধকারে অবস্থান করতে খুব ভালোবাসে, তার জীবন প্রক্রিয়াতে সম্পূর্ণ করতে সে ভালোবাসে। তো যাই হোক, এই হপার পোকা দেখবেন যে যখন মুকুলটা বের হচ্ছে, এই মুকুলটা থেকে যে রসালো একটা অবস্থা, এই রসালো অবস্থা সে শোষণ করে নিচ্ছে। এক পর্যায়ে দেখা যায় মুকুলটা শুকিয়ে গেছে, আবার ঝরে গেছে, পর্যাপ্ত পরিমাণ গুটি হচ্ছে না। এই প্রক্রিয়া যদি আসে, তো অবশ্যই আমাদের ক্ষতিটা অব্যাহত থাকবে। তো এটা কি আমাদের ক্ষতি, ব্যক্তিগত বিষয়ের জন্য কি আমাদেরকে ভালো দেখায়? অবশ্যই না। তার জন্য আমাদের দমন প্রক্রিয়ায় আসতে হবে। এই হপার পোকা করে কি, শুধু যে মুকুলের রস শোষণ করে তা না, এই মুকুল থেকে রস শোষণ করার পর তার দেহে 12 থেকে 15 গুণ কিন্তু সে রস শোষণ করে। তো একটি পোকা যদি তার দেহে 10 থেকে 12 গুণ রস শোষণ করে, তো যেটুকু তার দরকার সেটুকু সে গ্রহণ করবে, পাকস্থলীর মাধ্যমে সে প্রক্রিয়াজাত করবে, বাদ বাকি অংশটা সে ত্যাগ করবে তার মলদ্বারের মাধ্যমে। তো যখন সে মলদ্বারের মাধ্যমে ত্যাগ করে, তো এক ধরনের ছত্রাকের আক্রমণ হয়, যাকে বলে আমরা মহালা গালো বা ঝুল বা সুটিমন যাকে বলা হয়। এই সুটিমন রোগটা কেমনে ছড়ায় দেখেন, যখন এই হপার পোকাটা তার দেহে 10 থেকে 12 গুণ রস গ্রহণ করবে, তো সেই সময়তে সে অবশ্যই ত্যাগ করবে, বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকুই নিবে। তো যখন সে ত্যাগ করবে, তখন এক ধরনের পানি, অর্থাৎ মিশ্রিত সুগার জাতীয় অর্থাৎ চিনি জাতীয় সে পদার্থ ত্যাগ করে। আর ছত্রাকের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যখন একটা ছত্রাক বাতাসের মাধ্যমে উড়ে বেড়াবে, তো যখন দেখবে কোনো স্থানে কোনো চিনি জাতীয় পদার্থ পাচ্ছে বা মিষ্টি জাতীয় পদার্থ পাচ্ছে, সেখানে সে অ্যাটাক করবে। তো ঠিক তেমন ভাবে যখন এই হপার পোকা নিজে তো আক্রমণ করছে, রস শোষণ করছে, মুকুল অবস্থা টাইট করতেছে, দ্বিতীয়ভাবে সে পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে সে ক্ষতি করে যাচ্ছে। এই যে মহালা রোগটা বললাম বা সুটিমন রোগটা বললাম, বা যাকে বলা হয় ঝোল রোগ, এই রোগটা সে আক্রমণ প্রক্রিয়ায় সে রেখে যাচ্ছে। পাতার উপর একটা কালো একটা আস্তরণ তৈরি হচ্ছে, পাতা পর্যাপ্ত পরিমাণ খাদ্য উৎপাদন করতে পারছে না। পর্যাপ্ত পরিমাণ যদি খাদ্য উৎপাদন করতে না পারে, যে মুকুলগুলো থেকে যে গুটি হচ্ছে, এই গুটিগুলো পর্যাপ্ত পরিমাণ বড় হচ্ছে না। আর এই বড় যদি না হয়, তো আমাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটতেছে, ভালো একটা ফলন আমরা পাচ্ছি না। এই হচ্ছে হপার পোকার বিষয়।
তো হপার পোকা সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য দেওয়া আছে, কিভাবে জীবনচক্র সম্পাদন করে অথবা সে আরো গভীরভাবে কিভাবে সে ক্ষতি করে সেই বিষয় নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে। তাই হপার পোকা নিয়ে আর বিস্তারিত বলতে চাচ্ছি না। এছাড়াও রয়েছে আমাদের ক্ষতিকর একটা পোকা বর্তমান সময়ে, সেটা হচ্ছে কারেন্ট পোকা। এই হপার পোকা কারেন্ট পোকা দুই প্রজাতির পোকা। হপার পোকা কি করে, পাতা, মুকুল, কাণ্ড, ফলের রস শোষণ করে, কিন্তু এই কারেন্ট পোকা শুধু কাণ্ড, পাতা এবং ডাঁটার রস শোষণ করে, যার কারণে পর্যাপ্ত পরিমাণ রসের অভাবে এই পাতাগুলো বা কাণ্ডগুলো রসান্বিতহীন অবস্থায় শুকিয়ে যায়, পর্যাপ্ত পরিমাণ খাবার উৎপাদন করতে পারছে না, যার কারণে যে মুকুলগুলো বের হচ্ছে এই মুকুলগুলো তো সে একইভাবে ক্ষতির যে প্রক্রিয়া সেটা হচ্ছে অব্যাহত থাকতেছে। এই হচ্ছে বর্তমান সময়ে দুটি পোকার সবচেয়ে ক্ষতিকর অবস্থান। তো এই পোকাগুলো দমন করার জন্য আমাদের কিছু কীটনাশক রয়েছে, যেগুলো আমরা ভিডিওর শেষ প্রান্তে গিয়ে বলবো। এবার আছে কিছু রোগ। বর্তমান সময়ে আমরা জানি যে জানুয়ারি মাসে একটি শীতল প্রবাহিত একটি মাস। এই সময়তে আমরা খুব ঘন কুয়াশা দেখি, যে ঘন কুয়াশার কারণে দেখবেন যে আমাদের আমবাগানে বা যে কোনো ফসলের, কুমড়া জাতীয় ফসলে বিশেষ করে পাউডারি মিলডিউ নামে এক ধরনের রোগ হচ্ছে। এছাড়াও আমাদের আমবাগানে এই পাউডারি মিলডিউ রোগটা অবস্থান করতে পারে যদি প্রচন্ড পরিমাণ হিউমিডিটি সহায়ক হয় এই রোগটার জন্য। দেখা যাবে পাতার উপর এক ধরনের আস্তরণ তৈরি হচ্ছে, সাদা সাদা স্পট পড়তেছে। তো যখন এই সাদা সাদা স্পট পড়বে পাতার উপর, তো যখন মুকুলটা বের হচ্ছে এই মুকুলে সেই ছত্রাকটা হস্তান্তর হবে, কারণ আমরা সকলে জানি ছত্রাক এক স্থান থেকে অন্য স্থানে হস্তান্তর হতে পারে। তো যার কারণে যখন পাউডারি মিলডিউ রোগটা বর্তমান সময়ে আক্রমণ করতে পারে যদি বা করে যদি, তো এই রোগটা আবার মুকুলে হস্তান্তর হতে পারে। এছাড়া রয়েছে আমরা যে আম হারভেস্ট করে নিয়েছি জুন জুলাই মাসে বা অক্টোবর মাসে বা জুন জুলাই মাসে, যে আমরা আম হারভেস্ট করে নিয়েছি, এই সময়তে আমাদের দেখা যাবে কিছু রোগ আমাদের বাগানে রয়ে গেছে, এভাবে সঠিকভাবে আমরা দমন করতে পারিনি বা দমন প্রক্রিয়া অব্যাহত রেখেও সঠিকভাবে আমরা সম্পূর্ণ আকারে দমন করতে পারিনি। সেটা হচ্ছে অ্যানথ্রাকনোজ। এই রোগটা দেখা যায় পাতার উপর একটা কালো কালো পচে নিয়ে একটা ভাব সৃষ্টি হয় বা পাতা শুকিয়ে আসে, বা আম বাগানে যখন অ্যানথ্রাকনোজ হয়েছিল আমে, তো আমের অ্যানথ্রাকনোজ গুলো পাতা রয়েছে বা কোনো গভীরভাবে কোনো, এখানে দেখেন এই যে অ্যানথ্রাকনোজের একটা লক্ষণ আমরা দেখতেই পাচ্ছি, সূক্ষ্মভাবে দেখেন যে পাতাটা পুড়ে গেছে বা কালো হয়ে গেছে, এই অ্যানথ্রাকনোজ। এই অ্যানথ্রাকনোজে যে জীবাণুগুলো রয়েছে এই জীবাণুগুলো কি হবে, আমাদের মুকুলগুলো যখন বের হবে এই মুকুলে অ্যাটাক করবে, কারণ জীবাণুর কাজই হচ্ছে ভালো জিনিসকে ক্ষতি করা। তো অবশ্যই আমরা চাইবো যে আমাদের ফসলগুলো সুরক্ষিত থাকুক। তো তার কারণে যে বললাম যে পাউডারি মিলডিউ বা অ্যানথ্রাকনোজ বা কারেন্ট পোকা বা হপার পোকা, এই পোকাগুলো বা এই রোগগুলো দমন করার জন্য আমাদের যে পরিচর্যা, এটা আমাদের অবশ্যই মাথায় রেখে আমাদের স্প্রে শিডিউল তৈরি করা লাগবে। তো সেই স্প্রে শিডিউল তৈরি করার জন্য বা মুকুলকে ভালো রাখার জন্য, মুকুল বের হওয়ার আগে যে আমরা দমন প্রক্রিয়ায় আসতে পারি, সেই পরামর্শ নিয়ে আজকে যে ভিডিওটা, সেটা হচ্ছে আমরা যদি হপার পোকা বা কারেন্ট পোকার জন্য যাই, হপার পোকার জন্য আমরা স্প্রে করবো হচ্ছে ইমিডাক্লোরোপিড বা অ্যাসেটামিপিড গ্রুপের যে কোনো কীটনাশক। আর কারেন্ট পোকার জন্য আমরা স্প্রে করব ক্লোরোপাইরিফাস বা সাইবারমেথিন গ্রুপের যে কোনো কীটনাশক প্রতি লিটার পানিতে 0.5 ml হারে। এছাড়াও রয়েছে আমাদের রোগ অ্যানথ্রাকনোজ বা পাউডারি মিলডিউ, এই রোগগুলো দমন করার জন্য আমরা স্প্রে করতে পারি হচ্ছে কপার অক্সিক্লোরাইড গ্রুপের যে কোনো ছত্রাকনাশক বা ম্যানকোজেব গ্রুপের যে কোনো ছত্রাকনাশক। আবার যদি দেখা যায় যে আম বাগানে আমাদের এই রোগগুলো হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা কার্বনডাজিম গ্রুপের কিছু ছত্রাকনাশক স্প্রে করতে পারি। এই যে বললাম রোগ হয়ে গেছে, এই জন্য আমরা কার্বনডাজিম গ্রুপের কিছু ছত্রাকনাশক স্প্রে করতে পারি। কেন বললাম, দেখেন আম বাগানের রোগ হয়নি এই জন্য আমরা ব্যবহার করবো কি, কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইড। অর্থাৎ রোগ হয়নি, রোগের যে আবরণ অ্যাটাক করতে পারে, এই অ্যাটাক যদি না করে সেই জন্য আমরা ব্যবহার করব স্পর্শ জাতীয় ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে কন্টাক্ট জাতীয় ফাঙ্গিসাইড। সেটা হচ্ছে কি, সেটা হতে পারে ম্যানকোজেব বা কপার অক্সিক্লোরাইড। আর যে বললাম রোগ হয়ে গেছে সেই জন্য আমরা দমন প্রক্রিয়া যেতে পারি হচ্ছে আমাদের যে কার্বনডাজিম গ্রুপের যে ছত্রাকগুলো রয়েছে বা কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব যে ছত্রাকগুলো রয়েছে, এইগুলো আমরা যদি সঠিকভাবে শিডিউল আকারে স্প্রে করতে পারি প্রতি লিটার পানিতে, যদি রোগ হয়ে যায় সেক্ষেত্রে 2 গ্রাম হারে, আর রোগ যদি না হয়, যে ভালো অবস্থায় আছে, রোগ যেন অ্যাটাক করতে না পারে, সেক্ষেত্রে আমরা এই যে ছত্রাকগুলোর নাম বললাম এগুলো আমরা স্প্রে করবো প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম হারে। তাহলে আশা করা যায় যে মুকুলগুলো বের হবে, এই মুকুলগুলোতে
এই রোগ বা এই পোকাগুলো অ্যাটাক করতে পারবে না। ভালো একটা মুকুল অবস্থান নিয়ে আমরা ভালো একটা দানার যে স্টেপ, এই দানাই নিয়ে যেতে পারবো, এবং দানার পরে যে আমাদের যে আমের যে প্রকৃতি, এই প্রকৃতি ভালো উৎপাদন প্রক্রিয়া নিয়ে যেতে পারবো। এভাবে যদি আমরা স্প্রে শিডিউলটা পর্যায়ক্রমে বা স্প্রেটা আমরা করতে পারি গাছ ভিজিয়ে, একটা কথা মাথা রাখবেন, রোগ বা পোকা অনেক দিন থেকে কিন্তু আপনি আপনার বাগানে স্প্রে করেননি বা বৃষ্টিও হয়নি, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রোগ বা বিভিন্ন পোকা আপনাদের গাছের গভীর স্তরে বা গভীর স্থানে আশ্রয় বাঁধে আছে। যদি বলি হপার পোকা কিন্তু অন্ধকার স্থানে স্বাচ্ছন্দ্য বোধ করে। তো সেক্ষেত্রে যদি আপনার গভীরভাবে স্বাচ্ছন্দ্যভাবে যে শুধু ভিতরে সে থাকে, তো যদি যে ছত্রাক কীটনাশকগুলো আপনি স্প্রে করবেন, এই কীটনাশকগুলো যদি আপনি গভীরতায় বা গাছের গভীর অঞ্চলে নিয়ে যেতে না পারেন, যেখানে হপার পোকা অবস্থান করতেছে, তো সঠিকভাবে আপনি দমন প্রক্রিয়া নিয়ে আসতে পারবেন না। তো ভালোভাবে আপনি অবশ্যই মাথা রাখবেন যে গাছটা যেন সম্পূর্ণ আকারে ভিজে যায়, কোনো অংশে যেন অভিজা অবস্থায় না থাকে, সম্পূর্ণ আকারে যেন ভিজে যায়, সেই অবস্থায় স্প্রে প্রক্রিয়া সম্পন্ন করুন। আশা করা যায় যে মুকুল প্রক্রিয়া যে আপনার রোগগুলো হয়, এই রোগগুলো বা এই পোকাগুলো হবে না। তো এই কথা আজকে এখানে শেষ করতেছি আম বাগানের পরিচর্যা বর্তমান সময়ে আজকে। তো আসসালামু আলাইকুম।